আজকের গল্পের শুরুটা আমাদের হরিদ্বারের হোটেল ভগবতী নিবাস। আমরা ওই দিক থেকে এসেছি, টোটো আমাদের ছেড়েছে ওইখান থেকে আমরা ব্রিজ পার হয়ে এখান দিয়ে এসে এই হচ্ছে এসে রিসেপশন, আর এইখানে এই হচ্ছে বিশাল গঙ্গা। সঙ্গে থাকছে হরিদ্বারে গঙ্গা মন্দিরের সামনে কার্কিপৌরি ঘাটের বিখ্যাত গঙ্গার। বাদ যাচ্ছে না ঋষিকেশের বিখ্যাত চটিওয়ালা রেস্টুরেন্টের হরিদ্বারে খোলা ফ্র্যাঞ্চাইজিতে খাওয়া দাওয়া। রাত্রি 10টায় হরিদ্বারের ভরা গঙ্গার দৃশ্য একটু দেখাই, দারুণ সুন্দর। ঋষিকেশের পর তপবন পেরোনোর পরই বোলেরো গাড়ির মাথায় র্যাফটিং এর বোট, মানে এখানে র্যাফটিং। হরিদ্বার থেকে গৌরীকুণ্ড পথে পড়বে 5টা প্রয়াগ। তার প্রথম প্রয়াগ দেবপ্রয়াগ, যেখানে অলকানন্দার সাথে ভাগীরথী নদীর সঙ্গম দেখা যায়। অলকানন্দা নদীর ওপরে গাড়োয়ালের সর্বোচ্চ বাঙ্গি জাম্পিং পয়েন্ট। জীবনে প্রথমবার প্রত্যক্ষ করলাম বাঙ্গি জাম্পিং লাইভ। না, শুধু দেখবো না, আপনাদেরও দেখাবো। দেখুন, গাড়োয়াল অঞ্চলে অলকানন্দা নদীর প্রায় মাঝ বরাবর অত্যন্ত জাগ্রত একটি পবিত্র হিন্দু মন্দির, দেবী কালীর একটি রূপ ধারী। থাকছে পঞ্চপ্রয়াগের দ্বিতীয় প্রয়াগ রুদ্রপ্রয়াগে মিল্কি গ্রে রঙের অলকানন্দা উপর থেকে, আর গাঢ় সবুজ রঙের মন্দাকিনী নদী নিচে থেকে এসে মিলেমিশে একাকার হয়ে বয়ে চলেছে। মহাভারতের যুদ্ধে ব্রহ্মহত্যার পাপ ধোয়ার জন্য পাণ্ডবরা যখন হন্যে হয়ে মহাদেবকে খুঁজছিলেন, তখন মহাদেব এখানে নিজেকে লুকিয়ে ফেলেন। 1319 মিটার উচ্চতায় এই স্থানের নাম তাই গুপ্তকাশী। সোনপ্রয়াগের 10 কিলোমিটার আগে থেকে এই রকম লম্বা জ্যাম, গাড়ি দুপা নড়ছে, তারপর আবার দাঁড়িয়ে যাচ্ছে। ফাইনালি 8:35 এসে পৌঁছলাম সোনপ্রয়াগ। গৌরীকুণ্ড দোতলা আর একতলা, আমরা আছি একতলায় D3-তে, ডরমেটরি। শুরু করা যাক হরিদ্বার থেকে গৌরীকুণ্ডর 232 কিলোমিটারের দীর্ঘ যাত্রার গল্প। গত পর্বে কলকাতা থেকে হরিদ্বারের দীর্ঘ 27 ঘন্টার গল্প যারা মিস করে গেছেন তাদের জন্য উপরে আই বাটনের নিচে ডেসক্রিপশন বক্সে রইল। কালকে বিকেল 4টে, মানে 27 ঘন্টার প্রায় জার্নি। 27 ঘন্টা জার্নি বহুদিন বাদে ট্রেনে করলাম। ফাইনালি 1535 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে 23 নম্বর স্টেশন হরিদ্বার জংশন এসে পৌঁছলো। আজকের গল্পের শুরু হরিদ্বার স্টেশন থেকে। হরিদ্বার স্টেশন থেকে আমরা একটা টোটো নিয়ে 4-5টা দেখতে দেখতে এগিয়ে চললাম আমাদের নির্ধারিত হোটেল ভগবতী নিবাসের দিকে। আশেপাশে প্রচুর খাবারের দোকান। বেরোচ্ছি মূল হরিদ্বারের স্টেশনের তোরণ দিয়ে। অনেকদিন বাদে এলাম হরিদ্বারে। হরিদ্বারটা কিন্তু আগের মতোই রয়ে গেছে। বাইরে টোটো, অটো, প্রচুর মানুষের ভিড়, একদম গম করছে। হরিদ্বার স্টেশন থেকে বেরিয়েই বাঁদিকে চোখে পড়লো মনসা পাহাড়। মনসা পাহাড়ের ওপরে রয়েছে রোপওয়ে, দারুণ সুন্দর রোপওয়ে। 35 বছর আগে সে চড়েছিলাম। এখন সেই রোপওয়ে পরিচালিত হয় উড়ান খাটোলার দ্বারা। উড়ান খাটোলা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এরকম রোপওয়ে পরিচালনা করছে, যদি এবারে আমাদের আর উড়ান খাটোলা রোপওয়ে হরিদ্বারে চড়া হবে না। গতকাল দুপুর 1টার আগে দেখেছিলাম কলকাতায় গঙ্গাকে, আর এখন আজ বিকেল 6টা নাগাদ দেখছি হরিদ্বারে গঙ্গাকে। আমাদের হোটেলে যাওয়ার জন্য ব্রিজের ওপারে টোটো ছেড়ে দিল, ওই পারে আমাদের হোটেল, মাঝখানে হরিদ্বারের গঙ্গা। এই হচ্ছে হোটেল ভগবতী নিবাস। ভগবতী নিবাসের সামনেই এরকম গঙ্গা বয়ে যাচ্ছে, এখানে চান করার জায়গা। আজকে চানটা করবই। এই হচ্ছে ব্রিজ থেকে নেমে এই রাস্তা দিয়ে হেঁটে এসে এই হচ্ছে রিসেপশন, এখানে এন্ট্রি করলাম। আর এই নিচে সিঁড়ি দিয়ে ঢুকেছি। এই সিঁড়ি
এইখানে দোতলায় উঠেছে। এই হচ্ছে বারান্দা আমাদের রুমের সামনে, আর সামনেই এরকম অবারিত গঙ্গা বয়ে চলেছে। আগে রুমটা দেখিয়ে নিই, তারপর গঙ্গার ভিউটা দেখাবো। 11 নম্বর রুম আমাদের রুম। এই হচ্ছে রুম। এখানে একটা আয়না, একটা বেসিক জিনিসপত্র রাখার জায়গা, এখানে একটা টি টেবিল, এখানে একটা চেয়ার দিয়েছে আর একটা বিশাল ডবল বেড খাট। এখানে 3 জনের বেশি শুতে পারে, 3 জন তো অবশ্যই শুতে পারবে। এসির ব্যবস্থা আছে, মনে হয় লাগবে না। এখানে টিভি রয়েছে, এখানে ওয়াশরুম, কোমোড রয়েছে, গিজার রয়েছে। 2000 টাকা ভাড়ায় এতটা কিন্তু এক্সপেক্ট করিনি। এখানেও মিরর রয়েছে, একটা কর্নার বেসিন রয়েছে, বাকেট রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা কয়েক ঘন্টার জন্য থাকবো, কাল সকালে উঠেই বেরিয়ে যাব। ধীরে ধীরে ব্রিজের ওপরে আলো জ্বলে উঠছে, আর এদিককার হোটেলগুলোতেও আলো জ্বলে উঠছে। সন্ধ্যা হচ্ছে একটু একটু করে। ওই দিকে সূর্য অস্ত গেছে, লাল হয়ে আছে পশ্চিমের আকাশ। আহা, কি অপূর্ব লাগছে। পড়ন্ত বিকেলে বিষ্ণুঘাট থেকে গঙ্গার পাড় ধরে এগিয়ে চলেছি হারকিপৌরির দিকে গঙ্গা আরতি দেখব বলে। আর চোখে পড়ল গঙ্গার এই দৃশ্য। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে আলোকমালায় যেমন চারদিক সেজে উঠছে, সেরকমই শ্রদ্ধালু জনগণ আসতে শুরু করেছেন গঙ্গারতির সাক্ষী থাকার জন্য। গঙ্গারতি শুরু হওয়ার প্রাক মুহূর্তে গঙ্গার পাড়ের অ্যাম্বিয়েন্সটা কিন্তু ফাটাফাটি। দেখুন, গঙ্গা মন্দিরের সামনে এই হচ্ছে গঙ্গারতির নির্দিষ্ট স্থান। হরিদ্বারের ক্লক টাওয়ার, আর এই ব্রিজ, ব্রিজের নিচে এই গঙ্গা মন্দির। এই সরু ফালির মতো ফ্লোটা দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, আর এইখানে হয় সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে হারকিপৌরির ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ারটা দেখুন। একদিকে গঙ্গার মূল স্রোত, ব্রিজের উপরে আলো, গঙ্গা এসে পড়েছে, আর একদিকে বয়ে চলেছে সেই সরু ফালি যেখানে গঙ্গারতি হয়। এবার দেখা যাক গঙ্গা মন্দিরের সামনের অঞ্চল একটু ক্লোজে, ব্রিজের ওপর থেকে জুম করে দেখাচ্ছি। দেখুন কেমন লাগে। হারকিপৌরি ঘাটের বিখ্যাত সব খাবার দোকান, মোহনজি পুরিওয়ালে, মথুরাওয়ালে, জয়রামজি পুরিওয়ালে, আর ওইখানে হচ্ছে চটিওয়ালা রেস্টুরেন্ট। দেখুন তো চিনতে পারেন কিনা? হ্যাঁ, এই সেই বিখ্যাত ঋষিকেশের চটিওয়ালা রেস্টুরেন্ট, যাদের থালি ছবি ভিডিও ইনস্টাগ্রামে প্রচুর আসে, রিলসে প্রচুর দেখানো হয়। এদের প্রচুর ফ্র্যাঞ্চাইজি খুলেছে। এরকমই একটা ফ্র্যাঞ্চাইজি তে আমরা এসেছি হরিদ্বারে হারকিপৌরি ঘাটে। আমরা পুরো থালি খেতে পারবো না, তাই আমরা মিক্স ভেজ, রুটি, পাঁপড় আর লস্যি। এই হলো তন্দুরি রুটি। আমরা উপরে বাটার বা ঘি দিতে বারণ করেছিলাম। আর এই হচ্ছে মিক্স ভেজ, উপরে পনির বা চিজ কিছু একটা গ্রেট করে দেওয়া আছে। এরপরে আসছে পাঁপড় আর লস্যি। এগুলো হরিদ্বারের মার্কেট। মাঝে মাঝে বিভিন্ন পুরি, চাট, রাবড়ি রয়েছে দোকান। হারকিপৌরির কাছে মার্কেট, উলেন মার্কেট, আগরওয়াল, অটোয়াল, আর জ্যাকেট, সোয়েটার, মেটালের জিনিসপত্র কত কিছু। 5:30টায় যখন এখানে এসে পৌঁছলাম তখন কিন্তু হালকা হালকা গরমের রেশ ছিল। সন্ধে নেমে যেতেই, অন্ধকার হয়ে যেতেই কিন্তু গরমের রেশ একেবারে চলে গেল।
এখন কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। মে মাসে এখানের ওয়েদার কিন্তু সন্ধ্যাবেলা খুব মনোরম। এই রেস্টুরেন্টটা দেখুন, একটা পুরনো বাড়ির একতলার এথনিক লুক দেওয়া রয়েছে। এটা বিশাল জায়গা জুড়ে একটা রেস্টুরেন্ট। এর এথনিক লুকটা কিন্তু বেশ ভালো লাগলো, দারুণ। বেনারসের গলির মতন হরিদ্বারের সরু সরু গলি, এরকম গলি ধরেই আর কি বৌরিঘাট থেকে বিষ্ণুঘাট যাচ্ছে। এখন রাত্রি 10টা। এই রাত্রি 10টায় হরিদ্বারের ভরা গঙ্গার দৃশ্য, বিষ্ণুঘাটের দৃশ্য আমাদের ভগবতী নিবাস গেস্ট হাউস থেকে একটু দেখাই। দারুণ দারুণ সুন্দর দেখুন। আর এই হচ্ছে ভরা গঙ্গা, উল্টো দিকের আলোগুলো গঙ্গায় রিফ্লেক্টেড হয়েছে। আগামীকাল বিরাট হেক্টিক ট্যুর আছে। হরিদ্বার থেকে একটা গাড়িতে আমরা সোজা যাব সোনপ্রয়াগ, এবং সোনপ্রয়াগ থেকে গাড়ি চেঞ্জ করে যা নিয়ম আছে শেয়ার গাড়িতে করে যাব গৌরীকুণ্ড। নাইট স্টে হবে গৌরীকুণ্ডে। কালকে থেকে গো হাইকার্স এর সাথে আমাদের প্যাকেজ ট্যুর 5 দিনের শুরু হচ্ছে আগামীকাল থেকে। দেখাবো সকাল 7টায় গাড়ি আসবে, আমাদের জার্নি স্টার্ট হবে সকাল 7টায়। আজকের মতো ডে এন্ড করবো এখানেই। গুড নাইট, গুড মর্নিং। সকালবেলা ঘুম ভাঙলো আমাদের হোটেল ভগবতী নিবাসের বারান্দা থেকে এরকম একটা সুন্দর সূর্যোদয় দেখে মনটাই ভালো হয়ে যায়। আমাদের গাড়িটা আসতে একটু দেরি আছে। মোটামুটি সকাল 6টায় বলা ছিল, 6:30 7টা নাগাদ গাড়িটা আসবে। আর এখন চা দিয়ে গেল, এই 1 গ্লাস বড় চা 20 টাকা। গঙ্গার ধারে এরকম বসে বসে গঙ্গার দৃশ্য দেখতে দেখতে চা খাচ্ছি। দারুণ দারুণ। ফাইনালি হরিদ্বার থেকে বেরোচ্ছি, এখন 7:20। আমাদের লাগেজ লোডিং প্রায় হয়ে গেছে, ওপরে লাগেজ বাঁধছে, আমরা বসবো পিছনে। এই গাড়ি আমাদের নিয়ে যাবে সোনপ্রয়াগ, সোনপ্রয়াগ থেকে শাটেলে করে আমরা যাব গৌরীকুণ্ড। আজকের নাইট স্টে গৌরীকুণ্ডে। চলুন দেখাই। হরিদ্বার থেকে বেরোনোর কিছু পরেই চোখে পড়লো রাজাজি ন্যাশনাল পার্ক, রাজাজি টাইগার রিজার্ভ। আমাদের বাঁদিকে যে অংশটা রয়েছে সেটা ঘন জঙ্গল। ঋষিকেশের গঙ্গা পেরিয়ে তপবন ঢোকার একটু আগেই চোখে পড়লো বেশ বড় একটা হসপিটাল, যার নাম আয়ুষ্মান মাল্টি স্পেশালিটি হসপিটাল। এই অঞ্চলে প্রচুর খাবারের দোকান রয়েছে। এই জায়গাটার নাম তপবন। এখানে প্রচুর স্পোর্টস অ্যাক্টিভিটি হয়। পাশ দিয়ে একটা গাড়ি চলেছে মাথায় র্যাফটিং এর বোট নিয়ে। আসলে এই গাড়িটা যাচ্ছে র্যাফটিং পয়েন্টে, সেখান থেকে র্যাফটিং করতে করতে এখানে আসবে, আবার ফেরত যাবে বাই রোড। এই যে আমাদের ড্রাইভারকে দেখা যাচ্ছে ব্রেকফাস্ট করার জন্য হাত ধুচ্ছে। এই যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটা এখানে গাড়োয়ালে ড্রাইভারদের জন্য কম্পালসারি। আমরা ঋষিকেশ পেরোনোর পর তপবন যে জায়গাটা, তপবন পেরোলাম। আর তপবন পেরোনোর পরেই প্রচুর র্যাফটিংয়ের অ্যারেঞ্জমেন্ট শুরু হলো। এই র্যাফটিংয়ের বোটগুলো গাড়ির মাথায় মাথায় যাচ্ছে। এখান অবধি দেখা যাচ্ছে চারপাশে র্যাফটিংয়ের বোট। অ্যাকচুয়ালি এই অঞ্চল থেকে র্যাফটিংটা শুরু হয়। র্যাফটিং করতে করতে তপবন অবধি যায়। এখানে র্যাফটিং, বাঙ্গি জাম্পিং, ক্যাম্পিং এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এবং এখানে প্রচুর হোটেল রয়েছে এই সমস্ত স্পোর্টস অ্যাক্টিভিটির জন্য। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, আলুর পরোটা, তার সাথে একটা সুখি
ভাজি মতন দিয়েছে, ছোলে আছে, রয়েছে আচার, টক দই। বেশ বড় সাইজের আলুর পরোটা, 2 পিস এরকম আলুর পরোটা 100 টাকা। 10টার আগে এই ছোট্ট ভোজনালয়তে হলো ব্রেকফাস্ট আলুর পরোটা দিয়ে। এবার এগিয়ে চলবো দেবপ্রয়াগের দিকে। পথে পড়বে দেবপ্রয়াগ, শ্রীনগর, রুদ্রপ্রয়াগ। দেখতে থাকুন। দৃশ্যপট পরিবর্তন হয়ে চোখে আসছে অসাধারণ পাহাড়ি পথের শোভা। আপনারা নজর রাখুন স্ক্রিনে, দেখতে থাকুন শোভা, আর কান রাখুন আমার বক্তব্যে। উত্তরাখণ্ড রাজ্য বিখ্যাত তার 5টি প্রয়াগের জন্য। এই 5টি প্রয়াগের মধ্যে 4টি প্রয়াগে অলকানন্দার সঙ্গে বিভিন্ন পাহাড়ি নদী যেমন মন্দাকিনী ইত্যাদির মিলন হয়েছে। আর শেষ প্রয়াগ যেটা আমরা প্রথম পাবো সেটা দেবপ্রয়াগ, সেখানে অলকানন্দার সঙ্গে ভাগীরথীর মিলন হয়েছে। বলতে বলতেই পৌঁছে গেলাম দেবপ্রয়াগ। রাস্তার উপরেই অনেকটা উঁচু থেকে দেখা যাচ্ছে 2 নদীর সঙ্গম, অলকানন্দা এবং ভাগীরথী। দুজনে আলাদা আলাদা রং ও স্বকীয় বৈশিষ্ট্য নিয়ে ধরা দিল। আমার পিছনে দেবপ্রয়াগের সঙ্গে অপেক্ষাকৃত হালকা রঙের অলকানন্দা গাঢ় সবুজ ভাগীরথীর সাথে মিশছে। লম্বা দূরত্ব অতিক্রম করতে হবে, তাই নিচে নামা সম্ভব নয়। চলুন জুম করে দেখাই সঙ্গমের স্থল। এখন থেকে আমাদের যাত্রাপথের সঙ্গী হলো অলকানন্দা নদী। আমাদের সঙ্গে সঙ্গে এখন অনেক দূর অবধি যাবে। আমাদের সঙ্গী এখন রুদ্রপ্রয়াগ পর্যন্ত। এই একটু আগে রোদ ছিল, এখন কিন্তু মেঘলা এবং টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এই হচ্ছে পাহাড়ের বৈশিষ্ট্য, এই রোদ, এই বৃষ্টি। গরম একদম চলে গেছে, দারুণ সুন্দর ওয়েদার হয়ে গেছে। বাঙ্গি জাম্পিং পয়েন্ট আমার পিছনে, গাড়ওয়ালের হাইয়েস্ট বাঙ্গি জাম্পিং পয়েন্ট। এই জায়গা থেকে বাঙ্গি জাম্পিংটা হয়। বাঙ্গি জাম্পিংটা হচ্ছে, জুম করছি দেখুন, লাইভ বাঙ্গি জাম্পিং। লোকটাকে ঝুলিয়ে দিয়েছে, নামাচ্ছে দেখুন, নদীর অনেকটা কাছাকাছি অবধি ঝুলিয়ে দিল। এইবার তুলবে, তোলা শুরু হয়েছে। এবার ওই পয়েন্টে আবার তুলে নেবে। যেখানটা বাঙ্গি জাম্পিং হচ্ছে সেখানকার ভিউটা কিন্তু দারুণ সুন্দর। শুধু সেখানকার নয়, উল্টো দিকে যেদিকে নদী বয়ে চলেছে সেই ভিউটাও কিন্তু দারুণ সুন্দর। কালার কন্ট্রাস্ট একবার দেখুন, দুদিকে সবুজে মোড়া পাহাড়, ঘন সবুজ, আর মাঝখান দিয়ে বয়ে চলেছে অলকানন্দা নদী, হালকা সবুজ, খুব হালকা। বাঙ্গি জাম্পিং দেখে আবার শুরু হলো যাত্রা। অলকানন্দাকে পাশে নিয়ে আমরা এগিয়ে চললাম শ্রীনগরের দিকে। এখান থেকে মোটামুটি আর 5 কিলোমিটার শ্রীনগর। এই শ্রীনগর কাশ্মীরের নয়, এই শ্রীনগর উত্তরাখণ্ডের শ্রীনগর। অলকানন্দার তীরে গড়ে ওঠা কি সুন্দর লাগছে দেখুন শ্রীনগর শহরটাকে। জ্যাম লেগে গেছে, উফালদা। শ্রীনগর ঢোকার আগে রাস্তায় জ্যাম। এই জ্যাম সম্বন্ধে কিন্তু মে জুন মাসে এলে বা এপ্রিল মে মাসে এলে সাবধান, এই সময় ম্যাক্সিমাম ভিড় থাকে। পাহাড়ের প্রত্যেকটা বাঁক এত ফটোজেনিক যে প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলতে ইচ্ছে হয়, কিন্তু তা তো সম্ভব নয়, বিরাট দূরত্ব অতিক্রম করতে হবে। তাই গাড়ি থেকে দেখেই এগিয়ে চললাম। এখান থেকে রাস্তা দুদিকে বেঁকেছে, একটা পৌড়ি আর একটা রুদ্রপ্রয়াগ। এটাও একটা ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে রয়েছে একটা চায়ের দোকান, আর এখান থেকে অনেক উচ্চতা থেকে অলকানন্দা নদীকে দেখা যাচ্ছে, আর দেখা যাচ্ছে দূরে ধারী দেবীর মন্দির অলকানন্দার প্রায় মাঝখানে। এর একটা দারুণ গল্প আছে, বলবো। তার আগে এই ছোট্ট চায়ের দোকানটার ইউএসপিটা বলি, এলে অবশ্যই আসবেন। এখানে বসে চা খেতে খেতে অলকানন্দার দৃশ্য এনজয় করার কোনো জুড়ি নেই। এই ছোট্ট রেস্টুরেন্টটায় বসে চা খাচ্ছি, হাতে চায়ের কাপ, আর দূরে
ওপরে টিনের শেড, বেশ গরম, হাওয়া নিয়ে যাচ্ছে, দারুণ দারুণ। চা খাওয়ার এর থেকে ভালো জায়গা বোধহয় আর হয় না। ধারী দেবীর মন্দির। উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষাকর্ত্রী ধারী দেবী, কথা সবাই জানে। কিন্তু কে এই ধারী দেবী? দাপর যুগে অলকানন্দা নদীর জলে ভেসে আসা এক মূর্তি তখনকার গ্রামের লোকেরা নদীর ধারে একটি বিশাল শিলাখণ্ডের ওপরে স্থাপিত করে ধারী দেবীর স্বপ্নাদেশ অনুযায়ী। এক পুরোহিতকে স্বপ্নাদেশ দেন ধারী দেবী যেন ওনার মূর্তি অলকানন্দা নদীর ধারে স্থাপিত হয় এবং মূর্তির মাথার অংশ যেন কখনো আচ্ছাদন দেওয়া না হয়, মানে খোলা থাকে। পরবর্তীকালে নদীর গতিপথ পরিবর্তন হয়, নদীর বিস্তার পরিবর্তন হয় এবং নদী পাড়ের দিকে আরো বেশি করে এগিয়ে যায় আর মন্দির চলে আসে প্রায় নদীর মাঝখানে। এই মন্দিরের আশ্চর্য গঠনশৈলীও দেখার মতন। নদীর মাঝখানে থাকা সত্ত্বেও মন্দিরের এত বছরে কোনো রকম ক্ষয়ক্ষতি নদীর জলে হয়নি। বলা হয় 2013 সালে কেদারনাথের প্রলয় ধারী দেবীকে স্থানাচ্যুত করার পরিকল্পনার ফলস্বরূপ। অলকানন্দা নদীর পাড় থেকে ধারী দেবীর মূল মন্দিরে যাওয়ার জন্য এরকম খাঁচায় ঘেরা ব্রিজের মধ্যে দিয়ে যেতে হয়, যেখান থেকে অলকানন্দা নদীর দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগে। শুধু তাই নয়, দুপাশে অলকানন্দা নদীর দৃশ্য দেখতে দেখতে ঘন্টা বাজাতে বাজাতে মন্দিরে প্রবেশ করা যায়। দেখুন, মন্দিরে ঢোকার আগে অলকানন্দা নদীর অপূর্ব দৃশ্য আর কাঠ পাথর দিয়ে তৈরি মন্দিরের বাইরের অংশ। মন্দিরের মূল প্রবেশদ্বার, ক্যামেরায় ছবি তোলার শেষ জায়গা। ভালো করে খেয়াল করুন মন্দিরের গঠন শৈলী। জলোচ্ছ্বাস যখন প্রচন্ড বাড়ে নদীতে, তখন জলধারা দুভাগে বিভক্ত হয়ে মন্দিরকে বাঁচিয়ে দেয়। কালী ঠাকুরের রূপ ধারী দেবীর মূর্তির শুধু মুখমণ্ডলটাই দেখা যায়। সকালবেলা অল্প বয়সী মেয়ে, দুপুরবেলা মধ্যবয়সী মহিলা এবং রাত্রে বয়স্ক বৃদ্ধার রূপে দেখা যায়। আমাদের যাত্রাপথের পরের গন্তব্য রুদ্রপ্রয়াগ, পরের প্রয়াগ ও রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে অলকানন্দা নদী মন্দাকিনী নদীর সাথে মিশেছে। উপরের হালকা রঙের জলটা অলকানন্দা নদীর আর নিচে ডিপ সবুজ রঙের জলটা মন্দাকিনী নদীর। আপনারা যদি হরিদ্বার থেকে গৌরীকুণ্ডের দীর্ঘ পথ একদিনে পাড়ি দিতে না চান, তাহলে রুদ্রপ্রয়াগে ব্রেক করে এখানে একটা রাত কাটিয়ে যেতে পারেন। এখানে রয়েছে একদম প্রয়াগের সঙ্গমস্থলেই কালীকমলি ধর্মশালা, আরো কয়েকটা হোটেলও ওই সঙ্গমস্থলেই রয়েছে। রেস্টুরেন্টে এসেছি লাঞ্চ করতে, আর এই হচ্ছে রেস্টুরেন্টের ব্যাক সাইড থেকে ভিউটা কেমন দেখ। এখান দিয়ে মন্দাকিনী নদী বয়ে গেছে, পাহাড়ের ব্যাকড্রপ, মন্দাকিনী নদী, ওই দিকটা পুরো ঘন জঙ্গল, আর এই দিকে হচ্ছে হাইওয়ে। এই হচ্ছে আমাদের খাবার দুপুরে, খাওয়া রুটি, পাঁপড়, এই হচ্ছে ডাল ফ্রাই আর পনির বাটার মশলা আসছে আর ছাঁচ আসছে। খাবার যেটা খেলাম সেখানে পনির বাটার মশলাটা মোটামুটি একটু টেস্ট ছিল, ডালটার কোনো টেস্টই নেই, কাকু এক গাদা দিয়েছে, আর ছাঁচটা ভালো খেলেছে। এইরকম অচলতি ধাবায় এর চেয়ে বেশি স্বাদ এক্সপেক্ট করিও না। এই হচ্ছে মোটামুটি ফিডব্যাক। আমাদের ড্রাইভারের নিয়ে 960 টাকা বিল হয়েছে। আবার শুরু হলো যাত্রা। যাত্রাপথে এই অদ্ভুত রঙের গাছটা দেখে অবাক লাগলো, তাই দেখালাম। যদি আপনাদের জানা থাকে গাছের নাম, প্লিজ কমেন্ট করে জানান। গুপ্তকাশী 1319 মিটার উচ্চতায় অবস্থিত একটি শৈব তীর্থ। এই গুপ্তকাশী থেকে কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস রয়েছে, আর গুপ্তকাশীর একটি পৌরাণিক কাহিনী রয়েছে। পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের
ব্রহ্মহত্যার পাপ ধোয়ার জন্য যখন মহাদেবের আরাধনা করে মহাদেবকে খুঁজে বেড়াচ্ছেন, মহাদেব তখন এখানে নিজেকে লুকিয়ে রেখেছিলেন, তাই এর নাম গুপ্তকাশী। 2013 পরে গুপ্তকাশীর গুরুত্ব অনেকটাই বেড়ে গেছে। বেশ কিছু ভালো ভালো হোটেল রয়েছে গুপ্তকাশীতে, আর রয়েছে হেলিকপ্টার সার্ভিস কেদারনাথ যাওয়ার জন্য। এই হোটেলটা মোটামুটি বেশ বড় এবং ভালো মানের বলেই মনে হয়। গুপ্তকাশী পেরোতে পেরোতেই আবার দেখা মিলল সেই বিশাল জ্যামের। কখন ছাড়বে জানি না। গুপ্তকাশীতে আকাশে ওড়া হেলিকপ্টারেরও দেখা মিলল। প্রসঙ্গক্রমে বলে রাখি, ফাটা, সিরসি আর এই গুপ্তকাশী, এই 3 জায়গা থেকেই কেদারনাথের হেলিকপ্টার সার্ভিস রয়েছে। 3টে জায়গা থেকে কেদারনাথ যাওয়ার এবং ফেরার রেট দেওয়া রইল। শুধুমাত্র আইআরসিটিসি অফিসিয়াল সাইটের মাধ্যমে হেলিকপ্টার সার্ভিস দেয় কেদারনাথ যাওয়ার জন্য। সন্ধ্যা নামছে, ওপরের পাহাড়ে মেঘ জমে আছে, অন্তত গুপ্তকাশী থেকে যা দেখা যাচ্ছে। জানি না কালকে গৌরীকুণ্ড থেকে কেদারনাথ যাওয়ার সময় কিরকম ওয়েদার পাবো। এই জায়গাটাই ফাটা গ্রাম, আর এরপরে রয়েছে ফাটা মার্কেট। আবার জ্যামে দাঁড়াতে হবে, সামনে গাড়ির লম্বা লাইন। চলে এসেছি রামপুর। গতকাল যারা সোনপ্রয়াগ পৌঁছেছে বা গৌরীকুণ্ড পৌঁছেছে, তাদের গাড়ি সমস্ত এইখানে রামপুরে পর পর রাস্তার ধারে পার্কিং করা রয়েছে। আজ তারা ফিরে, মানে কেদারনাথ থেকে ফিরে গৌরীকুণ্ড থেকে এসে এখান থেকে গাড়ি নিয়ে আবার যাত্রা করবে পরের গন্তব্যের উদ্দেশ্যে। সোনপ্রয়াগের 10 কিলোমিটার আগে থেকে এই রকম লম্বা জ্যাম, গাড়ি দুপা নড়ছে, তারপর আবার দাঁড়িয়ে যাচ্ছে। 10 কিলোমিটার যেতে বোধহয় 2 ঘন্টা সময় লাগবে। এইরকম অবস্থা এখানে। সোনপ্রয়াগ গিয়ে আবার ওখান থেকে শাটেলে গৌরীকুণ্ড যেতে হবে। এটা বিচ্ছিরি ব্যাপার। সকাল 7:20 বেরিয়েছি, এখন সন্ধে 8টা বাজতে চললো। 12 ঘন্টার ওপর গাড়িতে। এই হচ্ছে সোনপ্রয়াগ যাওয়ার অবস্থা। এখন সোনপ্রয়াগ থেকে 2 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছি। গুগল ম্যাপে দেখাচ্ছে পুরো রাস্তা লাল, আর সময় লাগবে প্রায় এখনও আধ ঘন্টা। এরপরে এখান থেকে শাটেলে গৌরীকুণ্ড যেতে হবে। গৌরীকুণ্ডে আমাদের বুকিং আছে। গৌরীকুণ্ডে যদি যেতে পারি তাহলে 9টার মধ্যে ঢুকতে হবে। পৌঁছলাম সীতাপুর। এই সীতাপুর থেকে আরও মোটামুটি 1.5-2 কিলোমিটার। কতক্ষণে পৌঁছোই দেখি। এখানে সীতাপুরে প্রচুর হোটেল রয়েছে, উলেন গার্মেন্টস, জ্যাকেটসের দোকান। রাস্তায় বসানো কিলোমিটার ফলক বলছে যে আমরা সোনপ্রয়াগ এসে গেছি, কিন্তু রাস্তার জ্যাম বলছে অন্য কথা। কতক্ষণে পৌঁছবো তার কোনো ঠিক নেই। ফাইনালি 8:35 এসে পৌঁছলাম সোনপ্রয়াগ। এই হল ভিড়। গাড়ি যেখানে নামিয়ে দিল সেখান থেকে 1 কিলোমিটার মতন হেঁটে যেতে হবে শাটেলের জন্য। এই হচ্ছে ভিড়। এই হচ্ছে গৌরীকুণ্ডের জিএমইএনের প্রপার্টিটা খুবই সুন্দর, পজিশনটাও খুবই সুন্দর, কিন্তু আসার রাস্তাটা ভয়ঙ্কর। এইখান দিয়ে গিয়ে এই নিচে দিয়ে এখান দিয়ে কেদারে যাওয়া এবং আসার লোকজন যাতায়াত করছে। এই ভিড় ঠেলে অন্তত 2 কিলোমিটার হাঁটতে হাঁটতে আসতে হবে। গৌরীকুণ্ড জিএমইএনের প্রপার্টির ব্যালকনি, পরপর বেঞ্চ দেওয়া আছে এখানে বসে 4-5টা এনজয় করার জন্য। যদি এখন আমাদের সেই সৌভাগ্য হবে না, আমরা প্রচন্ড টায়ার্ড, শুয়ে পড়বো। কালকে সকালে উঠে অন্ধকার থাকতে থাকতেই বেরিয়ে যাব।
উল্টো দিকেই রয়েছে রুম, ডরমিটরি, টয়লেট ইত্যাদি। আচ্ছা, গুড নাইট করার আগে বলে নিই, রেস্টুরেন্টে এত রাত্রে খেতে এসেছি। এখন কটা বাজে? মোটামুটি 11টা। হ্যাঁ, প্রায় 11টা। তো আমি আর আমার বন্ধু দুজনেই খুব টায়ার্ড, কারণ আজকে সারাদিনের গল্পটা একটু বলি। কিছুটা আপনারা জানেন, বাকিটা বলছি। সেটা হচ্ছে সোনপ্রয়াগে পৌঁছলাম তো অনেক স্ট্রাগল করে। আমাদের 10 কিলোমিটার রাস্তাও নয়, বোধহয় 5 কিলোমিটার রাস্তা পার হতে সময় নিয়েছে। মানে এইরকম জ্যাম হচ্ছে এখন কেদারনাথে। এইরকম বসে থাকার যদি ধৈর্য আপনাদের থাকে তবেই আসবেন, নাহলে আসবেন না কেদারনাথে এই সময়। দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে এরপর সোনপ্রয়াগ থেকে নেমে প্রায় 1-1.5 কিলোমিটার হেঁটে শাটেল স্ট্যান্ড অবধি যেতে হবে। সেখান থেকে শাটেলে করে প্রায় আধ ঘন্টা, বলে 5 কিলোমিটার, প্রায় আধ ঘন্টার রাস্তা, আধ ঘন্টা গৌরীকুণ্ড অবধি পৌঁছতে হবে। গৌরীকুণ্ডে যেখানে নামাবে সেখান থেকে আপনার যদি যাত্রা শুরু হয় ভালো, আর যদি জিএমভিএন হয় আরও মোটামুটি 2 কিলোমিটার চড়াইতে হাঁটতে হবে, যেটা অত্যন্ত ডিফিকাল্ট ব্যাপার। যার জন্যে খুব ফিজিক্যালি ফিট যারা, তারা ছাড়া জিএমভিএন গৌরীকুণ্ডে কখনো বুকিং করবেন না। সোনপ্রয়াগে থাকবেন, সোনপ্রয়াগ থেকে সরাসরি চলে আসবেন ভোর রাত্রিরে 3-4টের সময়। সারা রাত শাটেল চলে, সারা রাত লোকে যাতায়াত করে, সারা রাত মন্দির যাত্রা হচ্ছে, সারা রাত ডুলি যাচ্ছে, সারা রাত ঘোড়া পাওয়া যায়, কোনো অসুবিধে নেই। কিন্তু ফিজিক্যালি দুর্দান্ত ফিট না হলে জিএমভিএন গৌরীকুণ্ডে কখনো আসবেন না, থাকবেন না। ভেরি ভেরি ডিফিকাল্ট। যাদের পায়ের প্রবলেম আছে, যাদের বেশি বয়স, তারা কখনো আসবেন না। এরপরে আসি যে যাত্রার ব্যাপার। এখন যদি ঘোড়া বা পনিতে যান তাহলে 3,500 টাকা রেট চলছে এক ফিটের। যদি ওপরে ওঠেন, যেমন আমরা উঠবো কালকে, আমাদের বলছে ভোরবেলা 4টের সময় বেরোতে। 4টের সময় বেরোলে নাকি ভিড়টা কম হয়, অথচ রাত্রিরেই দেখছি প্রচুর পিলপিল করে লোক যাচ্ছে। জানি না কালকের অভিজ্ঞতা কী হবে। তবে আজকের অভিজ্ঞতা, শেষ পর্বটা অত্যন্ত হেকটিক, এবং এই অভিজ্ঞতা আপনাদেরও হবে। সেইটা ভেবে কেদারনাথে আসবেন। মানে আলু কপি, রুটি, আর এটা কি বলেছিস? আলু মটর। আলু মটর আসছে। এই হচ্ছে আলু মটর, এই হচ্ছে আলু মটর, আলু মটর, আলু কপি, রুটি। এই হচ্ছে আজকে মেনু। রুটি আর তরকারির হাইজিন সেন্স কিন্তু খুব ভালো। টেস্টের ব্যাপারে আমি যাচ্ছি না, কারণ এত রাত্রে ঠান্ডার মধ্যে রুটি, তরকারি, আলু মটরের তরকারি বা আলু ফুলকপির তরকারি যে দিয়েছে, এটাই বিরাট ব্যাপার। আমরা এত রাত্রে এখানে এত কিছু পাবো এটাও এক্সপেক্ট করিনি। নুন টুন কম, খুব সিম্পল টাইপের তরকারি। ঠিক আছে, চলে যাবে। দাম জানি না এখন। সকাল 5:30, লোকের ভিড়টা দেখুন। বাড়ালিনচলি থেকে এরকম চড়াই। অবশেষে এসে পৌঁছলাম সেই বহু প্রতীক্ষিত কেদারনাথ। ওইখানে রয়েছে আদিগুরু শঙ্করাচার্যের সমাধিস্থল।